এখানকার চেকপোস্টে যারা রয়েছেন তাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে আমরা আজকে আসছি, অথচ আমাদের কাছে বুকিং কনফার্মেশনের চিঠি আছে। क्या बुकिंग है क्या सर? नहीं पता, आपको भी नहीं पता। এত চিন্তা করিস না, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। রুমে ইলেকট্রিসিটি নেই, টয়লেটে জল নেই। हाँ हाँ घुरे भाई পাত্রাতু ভ্রমণ শেষ আমাদের। পাত্রাতু লেক, পাত্রাতু ভ্যালি সব দেখা হয়ে গেল। আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি। কোথায়? পালামৌ। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌ, বুদ্ধদেব গুহর পালামৌ। সেই পালামৌতে দুটো অচেনা বা অল্প চেনা বলতে পারি ফরেস্ট রেস্ট হাউসে আমরা দুরাত কাটাবো। সেই অভিজ্ঞতা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পালামৌ পরগনায় পাহাড় অসংখ্য, পাহাড়ের পর পাহাড়, তাহার পর পাহাড়, আবার পাহাড়, যেন বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ। পাহাড়ের গায়ে নিম্নে সর্বত্র জঙ্গল, কোথাও আর ছেদ নাই, কোথাও কর্ষিত ক্ষেত্র নাই, গ্রাম নাই, নদী নাই, পথ নাই, কেবল বন, ঘন নিবিড় বন। পালামৌ বনাঞ্চল নিয়ে সম্ভবত প্রথম প্রকাশিত ভ্রমণ কাহিনী হল সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌ, যা প্রকাশিত হয়েছিল 1880 খ্রিস্টাব্দ নাগাদ। সেই গ্রন্থে সঞ্জীবচন্দ্র পালামৌকে বর্ণনা করেছিলেন ঠিক এইভাবেই। সঞ্জীবচন্দ্র পালামৌতে নদী কেন দেখতে পাননি জানি না, কারণ নদী তো আর একদিনে তৈরি হয় না। তবে বর্তমানে তার দেখা পালামৌ অনেকাংশে পরিবর্তিত হয়েছে। এখন সেখানে গ্রাম আছে, পথ আছে, পাহাড়ের পাদদেশের পাথরখণ্ড সরিয়ে বিস্তৃত শস্যক্ষেত্রও এখন আছে। আর আছে এখানকার সহজ সরল মানুষ আর তাদের নিরন্তর কঠিন জীবনযাপন। बैल बकरी चराते हैं और क्या करेंगे, है यही काम है हमारा है। तब বেতলা আর পালামৌ অঞ্চলে বন বিভাগের অনেকগুলো বাংলো আছে, সবকটাই ঝাড়খণ্ড বন বিভাগের, এবং তার বেশ কিছু বাংলো সেই ব্রিটিশ সময় থেকে চলছে। আমরা তার মধ্যে এবারে দুটো বাংলোকে কভার করব। ব্যাপার হচ্ছে এই বাংলোগুলোর করণ, গঠনশৈলী সবটাই ব্রিটিশ সময়কার ছিল, কিন্তু এক্সট্রিমিস্ট আন্দোলনের সময় এই চত্বরটা, বিশেষ করে লাতেহার সংলগ্ন যে জায়গাগুলো, সেগুলোতে বেশ উত্তাল হয়ে উঠেছিল সেই জায়গাগুলো, এবং এই আন্দোলনের ফলস্বরূপ বেশ কিছু বাংলো নষ্ট হয়ে যায়, পুড়িয়ে দেওয়া হয় বা অন্যান্য নানান কারণে। তারপর এই বাংলোগুলোকে পরবর্তীকালে যখন এই অঞ্চল আবার শান্ত হয়, তখন এই বাংলোগুলোকে আবার রিকনস্ট্রাক্ট করা হয়, রিনোভেট করা হয়। এই রুট বাংলো হচ্ছে সেই রকমই একটা রিনোভেট করা বাংলো, কিন্তু অরিজিনালি বাংলোটা 1927 সালে ব্রিটিশরা তৈরি করেছিলেন। 11:30 বাজে, এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, তো অনেক খুঁজতে খুঁজতে অবশেষে একটা দোকান পাওয়া গেছে যেখানে কিছু গরম জিনিস পাওয়া যেতে পারে। এখন দেখি কি পাওয়া যায়। অবশেষে কচুরি পাওয়া গেছে, এখন আমরা সেটা দিয়ে ব্রেকফাস্ট কাম লাঞ্চ সারব। চা বিস্কুটের পর এই আমরা ব্রেকফাস্ট করছি। মেবি এটা আজকে লাঞ্চও হতে পারে। খুব একটা খারাপ নয়, ঠিক আছে মোটামুটি।
তবে আগেও যা বলেছি সেই কলকাতার কচুরির টেস্ট পাওয়া যাবে না, ভালো খাওয়া যাচ্ছে। কচুরি তো খাওয়া হলো, কচুরির রিভিউ তো দিয়ে দিয়েছে বান্টি। কচুরি যেহেতু মিষ্টির দোকান, কচুরি খেতে খেতে দেখি হরেক রকমের সব মিষ্টি, আর সে দারুণ টেম্পটিং দেখতে, রঙে বরণে দারুণ দেখতে সব। তো প্রথমে নিলাম 4টে লাড্ডু, 4 জন আছি, 4টে নিলাম। একটা বিশাল ফলস কেস খেলাম। তারপর নিলাম 1 পিস গোলাপজাম, মানে 1 পিসও 4 জনে শেষ করতে পারছি না, এরকম একটা ব্যাপার। তারপর মাঠে নামলো নির্মাল্য। আপনি মিষ্টি চয়েস করতে পারেন না, দেখুন একটা মিষ্টি এনে খাওয়াচ্ছি কীরকম। মিল্ক কেক বলি আমরা ওখানে, যে মিষ্টিটা, সেটার 1 পিস নেওয়া হলো। তো সেটা আমি আর মুখে দিইনি, বাকি 3 জনের একটু একটু করে ভেঙে খেয়ে দেখেছে। ওই মিল্ক কেকটা যেহেতু নির্মাল্য সিলেক্ট করেছিল, মিল্ক কেকের রিভিউটা কিন্তু নির্মাল্যই দেবে। আমি খুব ভোজন রসিক মানুষ, খেতে খুব ভালোবাসি এবং নানা জায়গায় নানা ধরনের খাবার খাওয়ার অভিজ্ঞতা আমার আছে। আমার জীবনে এত বাজে দুর্ধর্ষ লেভেলের মিষ্টি আমি কোনো কালে খাইনি। জাস্ট সারা জীবনে ভুলতে পারবো না যে আমি এখানে এসে মিল্ক কেক খেয়েছিলাম, এত বাজে খেতে। আমরা ঘাগরা বলে একটা জায়গা পেরোলাম, এখন নেতারহাটের দিকে যাচ্ছি। খানিকটা গিয়ে নেতারহাট আলাদা হয়ে যাবে আর আমাদের রাস্তা আলাদা হয়ে যাবে। রুট ফরেস্ট বাংলো এখনও প্রায় 55-52 কিলোমিটার মতন দূর। দেখা যাক কতক্ষণে পৌঁছই। ক্লান্ত লাগছে বেশ। এই গ্রামটার নাম বড্ড সুন্দর, মঞ্জিরা। খুব মিষ্টি নাম না? এই জায়গাটার নাম হচ্ছে বিশুনপুর। এখান থেকে আমরা আমাদের আজকের রাতের রেশনটা নিয়ে নেব। সবজি বাজার হয়ে গেছে, এবার এটা রেখে এসে চিকেনটা নেব। পুরা 1.5 কিলো দেশি চিকেন মেপে টেপে রেখে এসেছি। বান্টি ওখানে বসে রয়েছে, কাটাকাটি চলছে। আমরা সব বাজার করেছি কিন্তু আদা নিতে ভুলে গেছি, ওই জন্য আমি আবার আসলাম। এখানে দেশি চিকেন হচ্ছে 380 টাকা করে কেজি গোটা। এবার তারপরে কাটার জন্য নেয় একটু চার্জ, কিন্তু আমাদের থেকে কাটিং চার্জ নেয়নি, ওইটুকু ডিসকাউন্ট দিয়েছে আর কি। তো আদাটা নেওয়া হলেই এখান থেকে এখন আমাদের বাজার শেষ। এখানে এরকমভাবে বাজার পেতাম না হয়তো। মঙ্গলবার আর শনিবার হচ্ছে এখানকার হাটের দিন, ওই জন্যই বাজারটা পাওয়া গেল। अदरक कितने का है? अदरक 10 का है, 20 का है। 10 का है, 20 का है। ये भी 20 का है। ये सब एक लाइन है। अच्छा, ये सब 20 का है, ये सब 10 का है। दे दीजिए, तो इसको दे दीजिए। এখানকার সিস্টেমটা বেশ ভালো। প্রথমে ফেদারটাকে ছাড়িয়ে নিয়ে এটা একটু আগুনে সেঁকে নিয়ে তারপর পিস করে। তাহলে কি হয়, রান্নাটা হতে সুবিধা হয়, সেদ্ধটা সহজে হয়। তো এই পুরোটাই করে দিচ্ছেন এরা। চিকেন নেওয়া হয়ে গেছে, এই যে বান্টি হেঁটে বেরোচ্ছে। এবার আমরা গাড়িতে উঠবো। সামনে এই বাঁদিকের রাস্তাটা হচ্ছে নেতারহাট চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি সোজা। এইটা নেতারহাট চলে গেল, এই রাস্তাটা নেতারহাট চলে গেল, আর আমরা এই সোজা জঙ্গলে ঢুকে পড়লাম। রুদ বাংলো এখনো 20 কিলোমিটার দূরে। স্কুলের বাচ্চারা সব বাড়ি ফিরছে। এইখানেই 1 ঘন্টা কাটানো উচিত অন্তত পক্ষে এই সময়টা।
নির্মল কি বলছিস? একটাই কথা বলতে ইচ্ছা করছে বারবার, ও লাভলি। রাস্তাটা কিন্তু একদম অসাধারণ অসাধারণ, শুধু রাস্তাটার জন্যই এখানে আসা যায়। দুপাশে শালের জঙ্গল, তবে শুধু শাল নয়, কেঁদ, পিয়াল, কুসুম এসব গাছও দেখতে পেয়েছি, দু একটা অর্জুন এগুলোও দেখা যাচ্ছে। মাঝে মাঝেই ছোট্ট ছোট্ট আদিবাসী গ্রাম, আর ঠিক এই রকম কিছু কজওয়ে, তার তলা দিয়ে বয়ে গেছে ছোট্ট স্রোতস্বিনী, আর মাঝে মাঝেই এরকম ধান ক্ষেত। মাঝে মাঝেই জঙ্গল থেকে বেরিয়ে আসছেন এরকম দু একজন স্থানীয় মানুষ, যারা জঙ্গলে ঢুকেছিলেন তাদের জীবিকার প্রয়োজনে। এখন বিকেল গড়িয়ে আসছে, সূর্যি মামা পাটে যাচ্ছেন, তাই তারাও ফিরে আসছেন নিজেদের ছোট্ট নীড়ে। যেতে যেতে হঠাৎ চোখে পড়ল একটি কবরস্থান। ঝাড়খণ্ডের এইসব অঞ্চলে আদিবাসীদের মধ্যে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রসার আছে। তাঁদেরই একটা অংশ এই গভীর শালবনের মধ্যে সমাহিত পরম শান্তিতে। আমরা এসে পৌঁছে গেছি ফরেস্ট রেস্ট হাউস রুদে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানকার চেকপোস্টে যারা রয়েছেন তাদের কাছে কোনো ইনফরমেশান নেই যে আমরা আজকে আসছি, অথচ আমাদের কাছে বুকিং কনফার্মেশনের চিঠি আছে। তো এরা এখন ফোনে কথা বলছেন ওদের সুপিরিয়র অফিসারের সঙ্গে। तो बुकिंग है क्या सर? नहीं पता, आपको भी नहीं पता? हाँ, अभी अभी तुरंत पहुंचा है। तो ना पानी के अथी है ना कोनो, कैसे किया जाए? लाइट क्या आदमी? 4 জন 2 रूम का। 4 आदमी आया है, दोनों रूम का। বোধহয় জল, ইলেকট্রিসিটি সব কিছু নিয়ে সমস্যা আছে। আমরা এসে পড়েছি বলে ওনারাও বিপাকে পড়েছেন। नहीं, लाइन वाला नहीं आया है। और चापाकल का अथियो तो का हो गया, चैन छूट गया है चापाकलो वाला। যিনি কেয়ারটেকার বা যিনি দেখাশোনা করেন তিনিও হয়তো এখানে নেই, সেরকমই একটা ওনাদের কথাতে বুঝতে পারছি, যেটা পরিষ্কার করে কিছু বলছেন না, কিন্তু ওভার ফোন সিনিয়রের সঙ্গে যা কথা হচ্ছে তাতে সেরকমই একটা কিছু মনে হচ্ছে। এখন দেখা যাক কি হয়। আরে এত চাপ নিচ্ছিস কেন? জঙ্গলে এরকম একটু আধটু হয়, আরে তো অফবিট জঙ্গল, এখানে তো হবেই। আর এর জন্যই তো এসছি জঙ্গলে, এত চিন্তা করিস না, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। रामदेव भगत। আর আপ क्या काम करते हैं? फॉरेस्ट गार्ड? नहीं, फॉरेस्ट गार्ड नहीं है, हम लोग रेलवे में है, टेकर गार्ड। ও আচ্ছা আচ্ছা। এখন দায়িত্বে আছেন এই ভদ্রলোক ধনদেব ভগত। উনি ওনার সিনিয়রদের সঙ্গে কথা বললেন। বুকিং, আমাদের যে বুকিং পেপারস সফট কপিস সেগুলো ফোনে দেখালাম ওনাকে, তারপর সেই বেসিসে উনি কথা বললেন। এখন ঘরে ঢুকবার ব্যবস্থাটা অন্তত হচ্ছে, কিন্তু ইলেকট্রিসিটি, জল এগুলো নাকি এখানে নর্মালি থাকে না, এগুলো লোক আসবে এরকম হলে ওনারা ব্যবস্থা করেন, কিন্তু সেই ব্যবস্থা আপাতত কিছু হচ্ছে না। যাই হোক, ঘরে ঢোকার একটা সুযোগ হচ্ছে অন্তত। তো এখানে 2টো রুম আছে, 2টো রুমই আমাদের আজকে বুকিং। কিভাবে বুকিং হয় সেটা না হয় পরে বলে দেব। রুম পুরো অন্ধকার, রুমের কি অবস্থা এখন দেখানো গেল না। ভেবেছিলাম মালপত্র ঢুকিয়ে একদম লন্ডভন্ড করবার আগে আপনাদের রুমের একটা ছবি তুলে ধরবো আপনাদের সামনে, কিন্তু সেটা করা গেল না। কালকে দিনের বেলায় দিনের আলোতে দেখানোর চেষ্টা করব, যদিও তখন হয়তো সমস্ত মালপত্র ছড়িয়ে ছিটিয়ে একদম রুমের এখন যে অবস্থা সেটা আর থাকবে না। কী করা যাবে তাই দেখবেন, আর করার কিছু নেই এখন, কারণ আলোর ব্যবস্থা নেই। দেখা যাক, আমরা মোমবাতি নিয়ে এসছি, সেটা দিয়ে রাত্রে একটা ব্যবস্থা করতে হবে। এই অন্ধকারের মধ্যেই এরা এখন ব্যবস্থা করছেন, ঘরে কোনো আলোর ব্যবস্থা নেই। বিছানাপত্র রেডি করছেন এখানে যারা অস্থায়ী কর্মী আছেন। এরা আসলে দুজনেই চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী। অফিসের যে ফোন নাম্বার দেওয়া আছে পালামৌ টাইগার রিজার্ভের, সেই ফোন নাম্বার সুইচড অফ। এখানকার যিনি ডিএফও তার ফোন নাম্বার সুইচড অফ। সেই জন্য আমিও কারোর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারলাম না, এরা তো পারলেনই না, আমিও পারলাম না। খুব হাই আইএসওতে ভিডিও করছি,
জানি না কি রকম আসবে, দেখা যাক। এই হচ্ছে টয়লেট, এখানে একটু আলো আছে। টয়লেটে আবার দুদিক থেকেই ঢুকে যাওয়া যাবে। কমোড নেই, ইন্ডিয়ান স্টাইল। ওয়্যারিং করা আছে কিন্তু ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। এই হচ্ছে কিচেন, দুটো রুম থেকেই কিচেনে ঢোকা যায়। গ্যাস ট্যাস আছে দিব্যি। এখানে ইনভার্টারের বোধহয় একটা ব্যাটারি সিস্টেমেরও কিছু আছে চার্জ করবার জন্য, কিন্তু এটা নাকি কাজ করছে না, সেই জন্য চার্জ দেওয়ার কোনো সুযোগ নেই এখানে এখন। জলের ট্যাঙ্ক আছে, কিন্তু সেই ট্যাঙ্কে জল আছে কি না সেটা এখানে এখন যারা আছেন তারাও জানেন না। অ্যাকচুয়ালি এরা সকলেই দৈনিক চুক্তিভিত্তিক কর্মী, সেই জন্য এরা প্রপারলি, আর এখানে খুব একটা লোক যেহেতু আসেন না, সেই জন্য এরা প্রপারলি কিছু জানেন না। আরে জঙ্গলে আসলে, বিশেষ করে এরকম অফবিট জায়গায় আসলে, এরকম একটু আধটু না হলে জমে, এরকম সমস্যা তো থাকবেই। আর এই জন্যই তো বোধহয় আসা, তাই না? রুমে ইলেকট্রিসিটি নেই, টয়লেটে জল নেই, অনেক কিছু নেই। এর মধ্যেও অসংখ্য পাখির কলতান রয়েছে, বুক ভরা অক্সিজেন রয়েছে, চোখ শান্তি করা সবুজ রয়েছে। ব্যাস, আর কিছু চাই না। এই সামনে 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 সামনে, চলো চলো চলো, এই ধরে 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 ধরে। রেশান ঈশান, 3 দিনের সাবধানে। খাদ্য একসাথে। রান্না করে ঢুকিয়ে দে। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কত কি। জল না নিয়ে কিন্তু কেউ আসবেন না এখানে, অন্তত পক্ষে খাওয়ার জলটা মনে করে নিয়ে আসবেন। দেশি চিকেন আনা হয়েছে, কিন্তু বানানো হবে কিনা জানা নেই। কে বানাবে? এই মুহূর্তে আমি আছি রুদ ফরেস্টে। রুদ ফরেস্টটা পালামৌ বলে ঝাড়খণ্ডের একটা জায়গায়, টাইগার রিজার্ভ ফরেস্ট। প্রথমবার এরম ডেন্স ফরেস্টের মধ্যে থাকার একটা অভিজ্ঞতা। ফার্স্ট প্রবলেম হচ্ছে এখানে নেই কোনো কারেন্ট, নেই সেরকম সাফিসিয়েন্ট জলের ব্যবস্থা, নেই ফোনের চার্জিং, কোনো রকম কোনো সিস্টেম। একমাত্র এই বাইরে যেখানে জওয়ান পাহারা দিচ্ছে ফরেস্টের, সেইখানে একটা মাত্র সোলার লাইট আছে, যেটাও পুরো রাত অবধি জ্বলে না। আমি নিজেকে দেখানোর জন্য এই জায়গাটায় আসলাম, এরপরে আমি আর দেখাতে পারবো না নিজেকে। চলুন আমরা একবার বাংলোটাকে দেখে নিই, বাংলোর অ্যাম্বিয়েন্স, বাংলোর ভেতরে আমরা কি পরিস্থিতিতে কি করছি। মালপত্র সব বার করা হচ্ছে, রেশন যা নিয়ে এসেছিলাম। সন্ধ্যেবেলার টিফিন, মুড়ি মাখা, মানে ঝালমুড়ি। কারেন্ট নেই, কিচ্ছু নেই, কিন্তু তারপরেও আমাদের সান্ধ্যকালীন চড়ুই ভাতি ভালোই জমেছে। ও ঘরে হচ্ছে মুড়ি মাখা, আর ইংরেজিতে বললে ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু আমি বলবো আলু ভাজা, ফার্স্ট ক্লাস আলু ভাজা আর কি। সেটা দিয়ে চা দিয়ে জমছে। আর এখানে হচ্ছে এখন চিকেন বানানোর প্রস্তুতি চলছে। পুরো ব্যাপারটা এই দিদি করছে। এখানে আসলে এই দিদি সমস্তটা দেখাশোনা করবে, খাওয়া দাওয়ার ব্যাপারটা। ভগবতী দিদি, ঠিক বলে না নাম? আচ্ছা, এই দিদি করবেন রান্না বান্না সব। এখন বাজে রাত 9টা। যে দিদি আমাদের রান্না করে দিয়েছেন তার বাড়ি এখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে। পুরোটাই জঙ্গলের মধ্যে রাস্তা, নিকষ কালো অন্ধকার, তাই হেঁটে যাওয়া একটু বিপজ্জনক। আমরা তাই তাকে তার বাড়ি অবধি ছাড়তে চলেছি। মাংসটা অনেক আগে রান্না করে দিয়ে গেছে, এখন একটু গরম না করলে খেতে বেশ মুশকিল হবে। আজকের মেনু বিশেষ কিছু না, দেশি মুরগির ঝোল,
কান ফুটো করা চালের ভাত আর একটু হালকা স্যালাড। কারেন্ট নেই, তাই মোমবাতি জ্বালিয়ে ক্যান্ডেল লাইট ডিনার। একজন খেয়ে শুয়ে পড়েছে, আমরা একটু গল্প গাছা করতে করতে দেরি হয়ে গেছিল, তাই এখন আমরা 3 জন খাচ্ছি। চিকেনটা দুর্ধর্ষ রান্না হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি 2খানা প্লেট নিয়ে খেতে বসেছি, একটাই আমার হচ্ছে না, ফাটাফাটি। আর চালটাও সেরকম কান ফুটো করা সরু চাল, দারুণ লাগছে খেতে। তো আমি অ্যাডিশনালি যেটা বেশি মজা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স ওয়েদার। এই অ্যাম্বিয়েন্স, এই ওয়েদার, ক্যান্ডেল লাইট ডিনার লোকে পয়সা দিয়ে কেনে, কোটি টাকা খরচ করে পাওয়া যাবে না। ব্যাস এটুকু। রাত 12:30 বেজে গেছে। খাওয়া দাওয়ার পর এখন আমরা একটু জঙ্গলের মধ্যে হাঁটতে বেরিয়েছি। ঝিঝির ডাক আছে, সিকাডার সঙ্গীত আছে, নানান রকম পেঁচার ডাক আছে, আর আছে জটায়ুর ভাষায় থমথমে ছমছমে ব্যাপার স্যাপার। এই রাস্তাটাই গারু হয়ে মারুমারের দিকে চলে গেছে। না, আর বেশি সাহস দেখিয়ে লাভ নেই, এবার মানে ঘরে ফেরা যাক। বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম রুদ ফরেস্ট রেস্ট হাউস। সকাল হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি নদী দেখতে, উত্তর কোয়েল, নর্থ কোয়েল নদী। এই ললিত ভাই আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন। বাংলোর ঠিক উল্টো দিকেই সুরিপাত নেমে গেছে নদীতে যাওয়ার। এরা মাছ ধরতে বেরিয়েছে। दिखाओ तो क्या है, क्या मिला? मछली है, अरे बहुत सारा मारा है लोग, देखिए। ये तो मिला जुला है, मतलब एक किस्म का नहीं है। एक किस्म का नहीं है, जाल से मारा? नहीं, ये लोग कुछ लगाया होगा ना। नहीं, जाल है, ये जाल से है। क्या बजे रात से है कि जल्दी है? এরকম একটা সুন্দর সকালে এরকম একটা নদীর পাড়ে সময় কিভাবে কেটে যায় বোঝা যায় না। অনেকক্ষণ কেটে গেল নদীর পাড়ে বসে। কিন্তু আমাদের তো যেতে হবে। সূর্যদেব দিগন্তরেখা থেকে অনেকটা উঠে পড়েছেন। আজকের যাত্রাপথও বেশ খানিকটা দীর্ঘ, তাই অনিচ্ছা সত্ত্বেও উঠে পড়লাম আবার বাংলোর দিকে যাওয়ার জন্য। এই যে গ্লাসটা, এটা দেখে কিন্তু অন্য কিছু ভাববেন না, এটা আমাদের সকাল শুরুর ওষুধ, দিন শেষের ওষুধ নয় কিন্তু। সুপ্রভাত সকলকে। নতুন একটা দিন আবার শুরু হলো, নতুন আশা নিয়ে। দিনের শুরুতে 1 কাপ 1 গ্লাস গরম দার্জিলিং চা, চায় চিনি কম, খেতে খুব সুন্দর লাগছে। সারাদিনটা উপভোগ করব। নতুন দিনের শুরু, নতুন কিছু খোঁজার জন্য আমরা রেডি। কালকে যখন আসছিলাম রাস্তায় আপনাদের বলেছিলাম যে এই পালামৌ টাইগার রিজার্ভের অন্তর্গত যে জঙ্গল, সেখানে অনেকগুলো বাংলো আছে, ফরেস্ট রেস্ট হাউস আছে, যার অনেকগুলোকেই আবার এক্সট্রিমিস্ট আন্দোলনের সময় নষ্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু এই বাংলোগুলোর বেশিরভাগই ব্রিটিশ জমানায় তৈরি। যেমন আমরা এই যে রুডের যে বাংলোটাতে আছি, এটা 1927 সালে তৈরি, তো প্রায় 100 বছর হতে চলল। এবার আর্কিটেকচারটা কিন্তু একদম সেই সময়কার সাক্ষ্য বহন করছে। এগুলোকে রেস্টোর করা হয়েছিল, নষ্ট করে দেওয়ার পরে আবার রেস্টোর করা হয়েছে, কিন্তু মূল গঠনশৈলী যেটা, কাঠামোটা, সেটা ইনট্যাক্ট রাখার একটা চেষ্টা করা হয়েছে। মোটা থাম, ঢালু ছাদ,
এই ব্যাপারগুলো কিন্তু এখনও আছে। এই হচ্ছে রুম, এখানে কালকে আমরা ছিলাম। ফায়ার প্লেস আছে, কিন্তু কালকে সেটা অন্য কাজে ব্যবহৃত হয়েছে। ঢালু ছাদের ঘর, এই আরেকটা ঘর, এখানেও ফায়ার প্লেস আছে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক নতুন গন্তব্যে। যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটি, তাহলে প্লিজ 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 লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো না খারাপ লাগলো। খারাপ লাগলে কোথায় খারাপ লাগলো, কি হলে আরেকটু ভালো হয়। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।